নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, বেথুন কলেজিয়েট স্কুলের সহশিক্ষিকা, রসায়ন বিভাগের। আজ আমরা ক্লাস 9-এর পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। চলো ক্লাস 9 শুরু করি। ক্লাস 9 আমাদের আজকের এই পরমাণুর গঠনের প্রথম পর্বে আমরা আলোচনা করব সেই ইতিহাসের কথা, যেখানে লেখা আছে পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার কিভাবে হয়েছিল। এটা তোমাদের কাছে কোনো নতুন চ্যাপ্টার নয়, তোমরা প্রতিটা ক্লাসেই অল্প অল্প করে পরমাণুর গঠন নিয়ে শিখছো। তো আজকের এই অংশে আমরা এই অংশটুকু নিয়ে আলোচনা করব, যেখানে আমরা জানবো যে পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার কিভাবে হয়েছিল। এবার যদি ইতিহাসের দিকে তাকাই, দেখো 1805, 1806 এরকম সাল পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন যে পরমাণু হচ্ছে পদার্থের অবিভাজ্য কণা, অর্থাৎ এটাই শেষ বা অন্তিম কণা, যাকে আর ভাঙা যায় না। পদার্থ কি নিয়ে তৈরি? পদার্থ অণু নিয়ে তৈরি এবং অণু পরমাণু নিয়ে তৈরি, এটাই হচ্ছে শেষ অবস্থা। আর এটা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, এটার আর বিভাজন সম্ভব নয়। কিন্তু ওই 1880, 1882, 1885 থেকে শুরু করে 1905, 1910 এই সময়টায় বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললেন যে না, পরমাণুকেও ভেঙে ফেলা যায়। পরমাণুর মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কি হলো, বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস তিনি একটা ডিসচার্জ টিউব তৈরি করলেন। ডিসচার্জ টিউব কেমন? তোমাদের সামনে যে নলটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, পুরোপুরি একটা ক্লোজড একটা কাচের নল। সেই কাচের নলের মধ্যে দুটো তড়িৎ দ্বার রয়েছে, দেখতে পাচ্ছ। এই তড়িৎ দ্বারটা কার সাথে? একটা ব্যাটারির সাথে বাইরে যুক্ত করা রয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে তড়িৎ ক্ষরণ নল, তার মাঝখানে একটা ভ্যাকুয়াম পাম্প রয়েছে বা বায়ু নিষ্কাশন যন্ত্র রয়েছে। কি করব এই পুরো ব্যাপারটা দিয়ে? কি হলো, এই যে কাচের নল, এই কাচের নলের মধ্যে যে বাতাসটা ছিল, সেই বাতাসটাকে প্রথমেই এই ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে নিষ্কাশন করে নেওয়া হয়েছে, যাতে এই নলের মধ্যে, এই তড়িৎমক্ষণ নলের মধ্যে খুব সামান্য পরিমাণ গ্যাস উপস্থিত থাকে। সামান্য পরিমাণ গ্যাস আছে মানে তার ভর সামান্য, ভর সামান্য মানে তার চাপও খুব সামান্য। দেখা যায় যে এই চাপের পরিমাণ হয় 0.01 মিলিমিটার পারদ স্তম্ভের যে চাপ তার সমান। ঠিক আছে, এবার এই তো গেল চাপের দিক। এবার ক্যাথোড এবং অ্যানোড, তোমরা জানো যে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত তার সাথে যে যুক্ত থাকে তাকে আমরা বলে থাকি পজিটিভ তড়িৎদ্বার, এবং তার নাম হয় অ্যানোড। এবং ব্যাটারির যে নেগেটিভ মেরু, তার সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে সেটি নেগেটিভ তড়িৎদ্বার হয় এবং তার নাম হয় ক্যাথোড। এই অবধি আমাদের জানা আছে। এবার বাইরে হাই ভোল্টেজ ব্যবহার করা হলো, প্রায় 10,000 ভোল্ট। 10,000 ভোল্ট তড়িৎ বিভব চালনা করা হলো। তাহলে এই ছিল পুরো এক্সপেরিমেন্টের সেট আপ। তাহলে প্রথমেই একটা ডিসচার্জ টিউব, তাতে ক্যাথোড, অ্যানোড, ব্যাটারি বা জেনারেটর ব্যবহার করা হলো। বায়ু নিষ্কাশন যন্ত্র দিয়ে ভেতরের যে বাতাস তাকে বের করে নিয়ে খুব সামান্য পরিমাণ বাতাস এর মধ্যে রইল। ঠিক আছে, এবার এক্সপেরিমেন্টের পর্যবেক্ষণ আমরা জানবো। এই এক্সপেরিমেন্টটা করে উইলিয়াম ক্রুকস দেখতে পেলেন যে একটা অদৃশ্য রশ্মি ছুটে ছুটে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে অদৃশ্য রশ্মি যদি হয়, তাহলে দেখলেন কি করে যে ছুটে ছুটে ওপাশে যাচ্ছে? দেখলেন অ্যানোডের যে পিছনের দিকটা, মানে এই যে দেওয়াল, এই দেওয়ালে কন্টিনিউয়াসলি সবুজ আলো, সবুজ প্রতিপ্রভা দেখতে পেলেন। কেমন? তাহলে এই আলোটা তো আগে ছিল না, এই প্রতিপ্রভাটা তো আগে ছিল না। তাহলে এপাশ থেকে ওপাশে দ্রুত বেগে রশ্মিরা গেছে বলেই ওখানে আঘাত পেয়ে ওরা এরকম আলো হয়ে জ্বলে উঠছে। ঠিক আছে, এখান থেকে তিনি বুঝতে পারলেন যে তার মানে একটা অদৃশ্য রশ্মির মধ্যে কিছু কণা উপস্থিত, যে কণাটি আসলে এই প্রতিপ্রভার জন্য দায়ী। এবার এটা নিয়ে পরীক্ষা শুরু হলো। বিজ্ঞানী জে থমসন কিছু পরীক্ষা করলেন এবং পরীক্ষা করে যে সিদ্ধান্তে এলেন সেগুলো এরকম।
তিনি প্রথমেই বললেন যে থমসন প্রথমেই বললেন যে কণাটি অদৃশ্য কণাটা উৎপন্ন হচ্ছে তার সে হচ্ছে নেগেটিভ তড়িৎ বিশিষ্ট। এই নেগেটিভ তড়িৎ বিশিষ্ট কি করে বুঝতে পারলেন? দেখো যদি খেয়াল করো, এই যে ক্যাথোড থেকে এই রশ্মি নির্গত হয়েছিল বলে এই রশ্মিটার নাম দেওয়া হয়েছিল ক্যাথোড রে। এবার ক্যাথোড রেকে যে থমসন বললেন যে এটি একটি নেগেটিভ কণার স্রোত বা ঋণাত্মক কণার স্রোত। ঋণাত্মক কণা বুঝলেন কি করে, এটা ছিল প্রশ্ন। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গেছে, অ্যানোডের চার্জ কি? পজিটিভ। তাহলে পজিটিভ তড়িৎদ্বারের দিকে যারা ছুটে যাবে তাদের চার্জ কি হওয়ার কথা? নেগেটিভ হওয়ার কথা। প্রথমেই তিনি এটি বললেন যে এরা হচ্ছে নেগেটিভ কণার স্রোত, এটা হচ্ছে তার প্রথম কথা। দ্বিতীয় কথা তিনি বললেন যে ক্যাথোডের যে তড়িৎদ্বার সেখান থেকে এরা এই রশ্মিগুলো লম্বভাবে নির্গত হয়। আর কি বললেন? বললেন এই যখন রশ্মিগুলো নির্গত হয়ে যে সামনের দিকে এগিয়ে যায় সেটা সম্পূর্ণ সরল রৈখিক পথে, সেটা সরল রৈখিক পথে এগিয়ে যায়। সরল রৈখিক পথে এগিয়ে যায় সেটা কেমন করে বুঝলেন? তিনি কি করলেন, এই যে রশ্মিটি যখন যাচ্ছিল, রশ্মিটি যাওয়ার পথে যদি কোনো অস্বচ্ছ বস্তু মানে তোমরা জানো যার মধ্যে দিয়ে আলো পাস করে না, এই অস্বচ্ছ বস্তু যদি রাখা হয় দেখা যায় এই অস্বচ্ছ বস্তুটির পেছনের দিকে ছায়া তৈরি হচ্ছে। সেখান থেকে আমরা বুঝলাম এই রশ্মির গতিপথ হচ্ছে সরল রৈখিক, রশ্মিটি সরল রেখায় চলে। এবার এই জায়গাতে যদি ছোট ছোট পাখা আছে বা ব্লেড আছে এরকম একটা বস্তু রাখা হয়, দেখা যাবে এই রশ্মিটি যখন এর উপরে পড়বে এই পাখাটা আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। কেমন? সেখান থেকে তিনি সিদ্ধান্তে এলেন যে ক্যাথোড রশ্মি আসলে ভর সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ঠিক আছে, আর কি জানতে পারলেন? আর জানালেন সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র যদি এরকম হয় যে যে ক্যাথোড রশ্মিটা, সেই ক্যাথোড রশ্মি যেখান দিয়ে যাচ্ছে সেই গতিপথে যদি আমরা তড়িৎ ক্ষেত্র চালনা করি, তড়িৎ ক্ষেত্র মানে একটা নিশ্চয়ই পজিটিভ তড়িৎ ক্ষেত্র থাকবে, একটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্র থাকবে, তাই তো? পজিটিভ আর নেগেটিভ দুই তড়িৎ ক্ষেত্রের মাঝে যদি এই রশ্মিটাকে বা এই ক্যাথোড রশ্মিকে পাঠানো হয় তাহলে এটি বেঁকে যাবে কোন দিকে? পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে যাবে। কেন? ওই যে বলেছি ঋণাত্মক কণার স্রোত, সুতরাং এপাশে বেঁকে যাবে। আর বললেন যে ক্যাথোড রশ্মি যদি কোনো শক্ত ধাতব পদার্থকে আঘাত করে তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মির সৃষ্টি হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, ক্যাথোড রশ্মি যেখানে উৎপন্ন হচ্ছে সেই ডিসচার্জ টিউবের মধ্যে কি বাতাস রইল, কি ধরনের গ্যাস আমি নিয়েছি, গ্যাসের বারবার পরিবর্তন করা যদি হয়, যদি ক্যাথোডের পরিবর্তন করা হয় তাহলেও ওই যে ক্যাথোড রশ্মির যে প্রকৃতি সেটা কখনোই পরিবর্তন হয় না। অর্থাৎ ক্যাথোড রশ্মির প্রকৃতি তড়িৎক্ষরণ নলের মধ্যে অবস্থিত গ্যাস অথবা ক্যাথোড রূপে ব্যবহৃত করেছি যে ধাতু তার প্রকৃতির উপরে নির্ভর করে না। সেখান থেকে তিনি এই কনক্লুশনে আসলেন যে এটা পরমাণুর মধ্যে থাকা এই যে ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রশ্মির মধ্যে থাকা যে নেগেটিভ কণা, এটা প্রতিটি পরমাণুর মধ্যে থাকা একটা ফান্ডামেন্টাল কণা। তিনি এর নাম দিলেন নেগেট্রন। কেন এই নাম দিয়েছিলেন? যেহেতু নেগেটিভ কণার স্রোত তাই তিনি প্রথমে এই নামটি দিয়েছিলেন নেগেট্রন। পরবর্তীকালে বিজ্ঞানী স্টোনি এই নেগেট্রন নামটি বদলে দিয়ে তার নাম রাখা হয় ইলেকট্রন। তাহলে বোঝা গেল এইভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল। এবার এই যে পরীক্ষাগুলো যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো আমরা একটু ছবির মাধ্যমে দেখে নেব। দেখো এই যে বললাম যে ক্যাথোড রশ্মি সরল রৈখিক পথে এগিয়ে যায়, সেটা কিভাবে বলেছিলাম? মাঝখানে যদি একটা কোনো অস্বচ্ছ বস্তুকে রাখা হয় তাহলে পিছনে তার ছবি সৃষ্টি হয়। তার যদি আমরা সামনে কোনো একটা অস্বচ্ছ বস্তু রাখি তাহলে সেই অস্বচ্ছ বস্তুর পিছনে তার ছায়া সৃষ্টি হয়। সেখান থেকে আমরা বুঝেছিলাম যে এটি সরল রেখায় চলে। আবার দেখো এই যে ছোট ছোট হুইল সম্পন্ন বা ছোট ছোট চাকা দেওয়া যে পদার্থ, ক্যাথোড রশ্মি যখন এর উপরে এসে পড়েছে তখন এটি ঘুরতে শুরু করেছে। আর বলেছিলাম তোমাদের যে এটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে কি হয় না, এরা বিক্ষেপিত হয়। দেখো যখন তড়িৎ ক্ষেত্র চালনা করা হয়েছে তখন এটি পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে এগিয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব এই পুরো জিনিসটার একটা ভিডিও যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। চলো দেখি। এই হচ্ছে সেই তড়িৎ ক্ষরণ নল।
যেখানে একটা ক্যাথোড এবং অ্যানোড রয়েছে, ঠিক যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম, আর নিচে রয়েছে ব্যাটারি, যার সাহায্যে আমরা তড়িৎ বিভব প্রয়োগ করব। এবার মাঝখানটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কাচের একটা নল, যেখানে কি করব, যেখানে আমাদের ক্যাথোড রশ্মিটা উৎপন্ন হবে আমরা সেটা দেখব। তড়িৎ বিভব যখন চালনা করব, তাকিয়ে দেখো একটা নীল রঙের রশ্মি আসছে, এখানে দেখা যাচ্ছে, কিন্তু রশ্মিটি আসলে অদৃশ্য। তো অদৃশ্য হলে তোমরা বুঝতে পারবে না, সেজন্য এটাকে নীল রং দিয়ে দেখানো হয়েছে। এবার যদি অস্বচ্ছ বস্তু রাখা রয়েছে, দেখো পেছন দিকে এর ছায়া তৈরি হয়েছে। এই সেই চাকা, পাতলা একটা হালকা চাকা, যেই ক্যাথোড রশ্মি পড়েছে এই চাকাটি ঘুরতে শুরু করবে এইভাবে। তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলে এটি পজিটিভ দিকে, পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে এগিয়ে যায়। ঠিক একই রকম ভাবে চৌম্বক ক্ষেত্র দ্বারাও এটি বিক্ষেপিত হয়। বুঝতে পারলে তাহলে? তাহলে এই ছিল ইলেকট্রনের আবিষ্কারের ইতিহাস। এবার বিজ্ঞানীরা প্রথম দিকে কি মনে করতেন? প্রথম দিকে মনে করা হতো যে এই যে পরমাণু, পরমাণু তো একদম নিস্তড়িৎ, পরমাণুর তো কোনো চার্জ থাকে না। তাহলে পরমাণু নিস্তড়িৎ বলেই অনেকদিন সময় লেগেছিল যে পরমাণুর মধ্যে থাকা কণাগুলোকে আবিষ্কার করার জন্য। এবার পরমাণুর মধ্যে যখন এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন আবিষ্কার হয়েই গেল, তখন বিজ্ঞানীরা কি ভাবতে শুরু করলেন যে পরমাণু তো নিস্তড়িৎ, তার মধ্যে একটা নেগেটিভ কণা পাওয়া গেছে, তাহলে পরমাণুর নিস্তড়িৎ থাকার জন্য এর মধ্যে অবশ্যই একটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণা থাকবে। সেই ভাবনা চিন্তা থেকে বিজ্ঞানীরা শুরু করলেন এটা ভাবতে, এটা নিয়ে পরীক্ষা করতে যে কে সেই পজিটিভ কণা, তাদেরকে সেটা খুঁজে বার করতেই হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজ্ঞানীরা তখন কি করছিলেন, তখন এই ডিসচার্জ টিউব নিয়ে শুরু করে দিয়েছিলেন তাদের পরীক্ষা নিরীক্ষা। কখনো তারা গ্যাস পরিবর্তন করছিলেন, কখনো তারা ক্যাথোড পরিবর্তন করেছেন, কখনো অ্যানোড পরিবর্তন করেছেন, নিয়ে বিভিন্নভাবে তারা চেষ্টা করছিলেন সেই পজিটিভ তড়িৎগ্রস্ত কণাকে খুঁজে পাওয়ার জন্য। তারপরে বিজ্ঞানী গোল্ডস্টেইন তার পরীক্ষার মাধ্যমে কি দেখলেন সেটা এবার তোমাদেরকে বলবো। তিনি কি করলেন দেখো, তিনি অ্যানোড, সেই ডিসচার্জ টিউব তো নেওয়া হলো, দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে রয়েছে। অ্যানোড হিসাবে তিনি নিলেন একটি ধাতব পাত, আর ক্যাথোড হিসাবে একটা সছিদ্র ক্যাথোড ব্যবহার করলেন। তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাথোডের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র করা রয়েছে, এটাকেই আমরা বলবো সছিদ্র ক্যাথোড। ঠিক আছে, এবার যথারীতি বায়ু নিষ্কাশন পাম্প এর মধ্যে রয়েছে, এবং বাইরে থেকে আমরা কি করেছি, ব্যাটারির সাহায্যে এখানে আমরা তড়িৎ বিভব চালনা করেছি। তাহলে এই ছিল এক্সপেরিমেন্টের সেটআপ। তাহলে এক্সপেরিমেন্টের সেটআপে কি পরিবর্তন হয়েছে? এবারে শুধু পরিবর্তন হয়েছে, সেখানে আগের বার ক্যাথোড ছিল একটা টোটাল ইলেকট্রোড, সেখানে কোনো ছিদ্র ছিল না। এবারে যে ক্যাথোড ব্যবহার করা হয়েছে সেটি একটি সছিদ্র ক্যাথোড। এবার বিজ্ঞানীরা উনি দেখলেন যে ক্যাথোড রশ্মি, যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাওয়ার কথা, সেই রশ্মি তো যাচ্ছেই, এবার আরো যেটা দেখলেন সেটা ক্যাথোডের পিছনের দিকে সেই সবুজ প্রতিপ্রভা তিনি দেখতে পেলেন। এবার তাহলে যে কণা সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করেছে, তাহলে সে ক্যাথোডের পিছনে সে কোথা থেকে কোথায় গেছে? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ছুটে গেছে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ছুটে গিয়ে এই ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে কোথায় গেছে না, কাঁচনলের এই যে প্রান্ত, সেই প্রান্তে গিয়ে উপস্থিত। ঠিক, তাহলে এই রশ্মিটি কোথা থেকে নির্গত হলো? অ্যানোড থেকে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গেছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গেছে বলেই এই রশ্মির নাম হলো অ্যানোড রে। পরবর্তীকালে এই রশ্মি নিয়ে আবার পরীক্ষা করা হলো। বিজ্ঞানীরা দেখলেন যে এখানে এই ডিসচার্জ টিউবের মধ্যে
যদি গ্যাস হিসাবে হাইড্রোজেনকে রাখা হয়, মাথায় রাখবে গ্যাস হিসাবে যদি হাইড্রোজেন গ্যাসকে নেওয়া হয়, তাহলে দেখা যায় যে এই যে হাইড্রোজেন, তার যে ভর, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর যে কণা নির্গত হয়েছিল, যে পজিটিভ কণা নির্গত হয়েছিল, তার ভরের সমান। বিজ্ঞানীরা এর নাম দিলেন, এই কণাটির নাম দিলেন প্রোটন। কেন? কারণ হাইড্রোজেনের আরেক নাম হচ্ছে প্রোটিয়াম, সেখান থেকে এই কণার নাম হলো প্রোটন। তাহলে প্রোটনের বৈশিষ্ট্য কি দেখা গেল? যে হাইড্রোজেন গ্যাস, যদি আমি তড়িৎ মক্ষণ নলে হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করি, তাহলে ওই হাইড্রোজেনের পরমাণু, একটি পরমাণুর ভর হচ্ছে যে পজিটিভ কণাটা বেরিয়েছে তার ভরের সমান, এবং তারই সাথে একই সাথে যেটা দেখা গেল যে তার আধান হচ্ছে ইলেকট্রনের সমান কিন্তু বিপরীত। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, কিন্তু তার যা আধান সেটার সমান আধান আমরা দেখতে পেলাম কোথায়? না এই পজিটিভ তড়িৎগ্রস্ত কণার মধ্যে, অর্থাৎ যার নাম বিজ্ঞানীরা দিলেন প্রোটন। এবার এই প্রোটনের যে বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্মগুলো রয়েছে, আমরা সেইগুলো নিয়ে এবার একটু আলোচনা করে নেব। কেমন? দেখো, প্রথম কথা হচ্ছে পজিটিভ রশ্মি নেগেটিভ তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। অর্থাৎ এই রশ্মির গতিপথে যদি আমরা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, তড়িৎ ক্ষেত্র রাখি, তাহলে এ কোন দিকে যাবে? এ অবশ্যই, যেহেতু পজিটিভ কণার স্রোত, সেজন্য নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে এর সরণ ঘটবে। কেমন? দ্বিতীয় বলছে এটা তৈরি হলো কি করে? বিজ্ঞানীদের মনে এই প্রশ্নটা এলো যে এটা যে তৈরি হলো তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে, ধরো যদি আমি এভাবে ভাবি যে একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে, তোমরা এখন জেনে গেছো যে একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি থাকে। হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি থাকে বলো? হাইড্রোজেন পরমাণুর মধ্যে থাকে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, একটা প্রোটন এবং একটা ইলেকট্রন। এবার আমি যখন তড়িৎ ক্ষেত্র, যখন বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছিলাম হাইড্রোজেন গ্যাসের উপরে, তখন কি হয়েছিল? তখন এর মধ্যে থাকা যে ইলেকট্রনটা সেটা বেরিয়ে গেছিল। তাহলে এর মধ্যে অবস্থিত যে ইলেকট্রন সেটা বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে কি হলো? হাইড্রোজেনের মধ্যে কি কি ছিল? একটা প্রোটন ছিল, একটা ইলেকট্রন ছিল। ইলেকট্রনটা বেরিয়ে গেছে, তাহলে কিসে পরিণত হয়েছে? সে একটা H+, মানে একটা প্রোটনে পরিণত হয়েছে। এইবার এর চার্জ কি দেখো, এর চার্জ তো প্লাস, এর চার্জ প্লাস বলে এ কোন দিকে গেছে? এর সরণ হবে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে, অর্থাৎ ক্যাথোডের দিকে। বোঝা গেছে? আচ্ছা, 3 নম্বর কি বলা হলো? 3 নম্বর বলা হলো তড়িৎ ক্ষেত্রে এই রশ্মির যে বিক্ষেপণের পরিমাণ, সেখান থেকে জানা যায় যে প্রোটনের ক্ষেত্রে তড়িৎ বিক্ষেপণের যে পরিমাণ সেটা সবসময় ইলেকট্রনের থেকে বেশি। কেন এই ঘটনাটা ঘটে? কারণ প্রোটনের ভর আছে, ইলেকট্রনের ভর প্রোটনের ভরের তুলনায় নগণ্য বলা যায়। এবং সেটা কতটা বলো তো? একটা প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় 1836 গুণ বেশি, 1836 গুণ বেশি। কেমন? তাহলে এটা ইলেকট্রনের তুলনায় যথেষ্ট ভারী, সেই কারণে এদের বিক্ষেপণের মাত্রাও অনেকটা বেশি। হলো? আর তোমাদের যে কথাটা আগেই বলেছিলাম, সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন যদি আমরা নিই, তাহলে হাইড্রোজেন গ্যাস নলে ভরে তড়িৎক্ষরণ করলে যে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা পাওয়া যায়, তার ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। এটাকেই আমরা বলেছিলাম প্রোটন। এই কণাটার নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন প্রোটন। কেমন? এবার এইটারই যে ভিডিওটা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব আমাদের আরো বেটার কনসেপশনের জন্য। দেখছো ক্যাথোডটা দেখতে পেয়েছো, পারফোরেটেড বা সছিদ্র, আর অ্যানোডটা ওপাশে রয়েছে। গ্যাসীয় পদার্থগুলো, এখানে গ্যাসীয় পদার্থ হিসাবে হাইড্রোজেনকেই নেওয়া হয়েছে, সেই হাইড্রোজেন এদের মধ্যে অবস্থিত। এবার যখন তড়িৎ বিভব চালনা করা হয়েছে, সেই সময় এইভাবে প্রোটন তোমরা দেখতে পাচ্ছ প্লাস চার্জ বিশিষ্ট, এরা কোন দিকে যাচ্ছে? ক্যাথোডের দিকে দ্রুত বেরিয়ে যাচ্ছে। এই কণার নামই হচ্ছে প্রোটন। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এবার, যে ইলেকট্রন কি করে আবিষ্কার হলো এবং প্রোটন কিভাবে আবিষ্কার হলো।
ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কারের পর বিজ্ঞানীদের অনেক দিন ধরে যে খুঁজতে থাকা যে পজিটিভ কণাটি তাকে খুঁজে পাওয়া গেল। এবার পরমাণুর নিস্তরিত হওয়ার কারণও জানা গেল, যে ইলেকট্রন এবং প্রোটন অবস্থিত এবং তারা সম সংখ্যায় অবস্থিত এবং এদের চার্জ পরস্পরের সমান কিন্তু বিপরীত, ফলে একজন আরেকজনকে কি করে ফেলে, প্রশমিত করে ফেলে। তাহলে এই অবধি তো ঠিক ছিল যে প্রোটনও পাওয়া গেল, ইলেকট্রনও পাওয়া গেল। কিন্তু সমস্যা দাঁড়ালো কোথায় জানো, যখন পরমাণুর ভর নিয়ে আলোচনা করা হলো তখন দেখা গেল যে প্রোটনের ভরই হচ্ছে আসলে পরমাণুর ভর। কারণ ইলেকট্রন তো আগেই বলেছি ইলেকট্রন ভীষণ হালকা পার্টিকেল। এবার প্রোটনের যে ভর, সেই ভরগুলোকে যখন যোগ করা হলো, অর্থাৎ পরমাণুর ভর নির্ণয় করার জন্য যখন প্রোটনের ভর যোগ করা হলো, দেখা গেল যে সেখানে পরমাণুর ভরটা অনেক বেশি, কিন্তু প্রোটনের ভর যোগ করেও আমি পরমাণুর সেই ভরের কাছে পৌঁছতে পারছি না। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো হিলিয়াম, যদি হিলিয়ামকে নেওয়া হয়, যদি আমি হিলিয়াম পরমাণু নিই, তাহলে হিলিয়ামের মধ্যে তোমরা জানো যে এর মধ্যে দুটো প্রোটন আছে, দুটো ইলেকট্রন আছে। ইলেকট্রনটাকে আমি বাদ দিলাম, তাহলে দুটো প্রোটন থাকার জন্য এর ভর হওয়া উচিত 2 ইউনিট, ঠিক? কিন্তু হিলিয়ামের ভর দেখা গেল 4 ইউনিট, ওর ভর দেখা গেল 4 ইউনিট। তখন বিজ্ঞানীরা তখন ভাবতে শুরু করলেন যে তাহলে কি আরো কোনো কণা উপস্থিত রয়েছে পরমাণুর মধ্যে। বিজ্ঞানী রাদারফোর্ড ভাবলেন, তিনি এটা চিন্তা করলেন যে পরমাণুর মধ্যে আরেকটি কণা, একটা তৃতীয় কণা উপস্থিত, যার চার্জ নেই কিন্তু যার ভর রয়েছে। তার 12 বছর পরে তার সুযোগ্য ছাত্র স্যাডউইক তিনি এটা প্রমাণ করলেন, তিনি আবিষ্কার করলেন যে সত্যি সত্যি পরমাণুর মধ্যে একটি 3 নম্বর কণা উপস্থিত, যার ভর আছে কিন্তু যার আধান নেই। কি করে বার করলেন? তিনি কি করলেন, বেরিলিয়ামের যে একটা বেরিলিয়ামের পাত নিলেন, সেই বেরিলিয়ামের পাতের উপর পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণা দিয়ে একে হিট করলেন, মানে আঘাত করলেন। কি দেখলেন? দেখলেন যে ভরযুক্ত কিন্তু আধানহীন একটা কণা উৎপন্ন হচ্ছে। যেহেতু এটা প্রশম বা নিউট্রাল কণা, এর নাম হলো নিউট্রন। এভাবে নিউট্রন আবিষ্কার হলো। দেখা যায় যে একটা নিউট্রনের ভর প্রোটনের ভরের কাছাকাছি বা প্রোটনের ভরের থেকে খুব সামান্য বেশি, এবং একটা ইলেকট্রনের ভরের তুলনায় 1839 গুণ ভারী, 1839 গুণ বেশি ভারী। কার তুলনায়? ইলেকট্রনের তুলনায়। ঠিক আছে? এবার এই প্রোটন সংখ্যা তার সাথে নিউট্রন সংখ্যা যদি যোগ করা হয়, তবে গিয়ে দেখা গেল যে পরমাণুর যে ভর সেটা এবার মিলল। সেখান থেকে বিজ্ঞানীরা এই ধারণাতে এলেন যে পরমাণু আসলে বিভাজ্য। পরমাণুর মধ্যে 3টি কণা উপস্থিত, 3 ধরনের কণা উপস্থিত। একজন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন, আরেকটি হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন, এবং সর্বশেষ হচ্ছে যার আধানহীন কিন্তু ভরযুক্ত নিউট্রন। কেমন? এবার নিউট্রনের যদি প্রকৃতি বলি, আশা করি এতক্ষণ তোমরা নিজেরাই বলতে পারবে। প্রথম কথা, কণাগুলি নিস্তরিত হওয়ার কারণে এই কণাগুলির যে ভেদন ক্ষমতা সেটা প্রোটন এবং ইলেকট্রনের চেয়ে অনেক গুণ বেশি, এবং নিউট্রনও হচ্ছে পরমাণুর একটি মূল উপাদান। মূল উপাদানের মধ্যে যেমন ইলেকট্রন পড়ে, যেমন প্রোটন পড়ে, তেমনি নিউট্রনও পড়ে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের একটা ছবি তোমাদের দেখাবো, যে ছবিটা তোমাদের সবার বইয়ে রয়েছে, এবং আমাদেরকে কয়েকটা বিষয় মুখস্থ করে ফেলতে হবে। কি কি? সেটা হচ্ছে ইলেকট্রনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ইলেকট্রনকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা E-1 0, এভাবে, যেহেতু এটা ওর চার্জ। ঠিক আছে? এভাবে আমরা
রিপ্রেজেন্ট করতে পারি। প্রোটনকে আমরা স্মল p দিয়ে অথবা H11 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, নিউট্রনকে স্মল n দিয়ে অথবা N01 এই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবারে আধানের পরিমাণে এসো। আধানের পরিমাণ প্রথমেই যদি নিউট্রনের কথায় যাই তাহলে এর আধানের পরিমাণ হচ্ছে 0। এবার আমরা আসি ইলেকট্রন এবং প্রোটনের আধানের পরিমাণে। ইলেকট্রন এবং প্রোটনের আধান এক, অনেকবার তোমাদেরকে বলেছে যে আধান এদের এক কিন্তু এদের চার্জটা আলাদা, আধানের পরিমাণ এক। ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে এদের আধানের পরিমাণটা এক কিন্তু এদের আধানটা আলাদা, একজনের পজিটিভ একজনের নেগেটিভ। ইলেকট্রনের ক্ষেত্রে এর মান হচ্ছে -1.602 × 10⁻⁻19 কুলম, আর প্রোটনের ক্ষেত্রে এর মান হচ্ছে +1.602 × 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে সেটা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর কত। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, খুবই সামান্য। প্রোটনের ভর হচ্ছে 1.6725 × 10⁻27 কেজি, যেটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের ভরের 1836 গুণ। আর প্রোটনের ভর হচ্ছে 1.675 × 10⁻27 কেজি, একটা ইলেকট্রনের তুলনায় 1839 গুণ বেশি ভারী। এটা পরবর্তীকালে আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে, সেজন্য এই জায়গাটুকু তোমরা একটু মনে রাখবে, কেমন? এবার তোমাদেরকে বলেইছিলাম যে আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে কি করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার হয়েছিল। আজকের এই অংশটা এতটুকুই। এবার আমরা এই সংক্রান্ত কি কি প্রশ্ন আসে, এই পোর্শন থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। একদম প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন বলেছে ক্যাথোড রশ্মি কোন কণার স্রোত? ক্যাথোড রশ্মি তোমাদের নিশ্চয়ই মনে আছে, উইলিয়াম ক্রুক্স এটা আবিষ্কার করেছিলেন একদম প্রথমে। উনি তড়িৎক্ষরণ নল দিয়ে পরীক্ষা করছিলেন। ক্যাথোড রশ্মি তাহলে কোন কণার স্রোত? ক্যাথোড রশ্মি ইলেকট্রনের স্রোত। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। দ্বিতীয় প্রশ্ন বলেছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর সবচেয়ে ভারী কণা কি কি আছে অপশানে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এবং পজিট্রন। এবার পজিট্রন হচ্ছে ইলেকট্রনের ঠিক অপোজিট, ইলেকট্রনের চার্জ নেগেটিভে আর পজিট্রনের চার্জ হচ্ছে প্লাসে। এবার তাহলে তোমরা বুঝতেই পারছো তাহলে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এবং পজিট্রন এদের মধ্যে কার ভার সবচেয়ে বেশি, কে সবচেয়ে বেশি ভারী? তার উত্তর হচ্ছে নিউট্রন, একটু আগে তোমরা দেখেছো। নেক্সট হচ্ছে নিউট্রনের আধানের প্রকৃতি কিরকম? নিউট্রনের আধানের প্রকৃতি কেমন? নিউট্রনের কোনো আধান নেই, সেজন্য এটি নিস্তড়িত। নেক্সট বলেছে ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের ড্যাশ অংশ। ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কত অংশ? 1/1836 ভাগ। ইলেকট্রনের ভর জানতে চাইছে, তাই তো? সেই জন্য এটা 1/1836 অংশ। নেক্সট হচ্ছে H+ আয়নকে প্রোটন বলা হয় কি? একদম ঠিক, H+ আয়নকেই প্রোটন বলা হয়। নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো। বেরিলিয়াম 4-9, হিলিয়াম 2-4, সেখান থেকে তৈরি হয়েছে একটা নিউট্রন কণা। তাহলে বাকি পোর্শনে কি আছে এটা আমরা কি করে বার করব? দেখো সে যে কণাটা নতুন আরেকটা তৈরি হয়েছে, যে পরমাণুটা তৈরি হয়েছে তাকে যদি আমরা x ধরি তাহলে আমরা নিচের এই সংখ্যা দুটোকে প্রথমে যোগ করব। কত আছে এটা? 4 আর 2 6, 6 থেকে এখানে 0, তার মানে পুরো 6টাই ইনট্যাক্ট রয়েছে। তাহলে এই হলো 6, আর ওপরে দেখো 9 আর 4, 9, 10, 11, 12, 13, তাহলে ভরটা হয়ে দাঁড়াচ্ছে কত? 13। কেমন? 13 থেকে কত মাইনাস হবে? 1। এই 1টা মাইনাস হবে কারণ নিউট্রনের মাথার উপরে 1 অলরেডি লেখা আছে। তাহলে পুরো জিনিসটাকে ব্যালেন্স করার জন্য যদি আমরা এখানে 12 বসাই তাহলে দেখো তো ডান দিক আর বাঁ দিকটা সমান হচ্ছে কিনা। তাহলে 6 0, তাহলে 4 আর 2 6, আর উপরে 12 আর 1 13, 4 আর 9 13। তাহলে উত্তর হচ্ছে x 6 12। এগুলোকে তো আজকের ক্লাসে তোমাদের আরো পড়াবো আমি, তখন আরো ভালো করে বুঝতে পারবে। আপাতত এইটুকু জানো। নেক্সট বলেছে লাস্ট প্রশ্ন, নিউট্রন কণার নামকরণ কে করেন? তোমাদের বইতে
এর বিজ্ঞানীর নাম লেখা আছে, তোমরা দেখবে এবং দেখে তার নামটা জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাসে দ্বিতীয় পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।